স্যার, যেটা আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আজকে আপনারা কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছেন মুর্শিদাবাদ নিয়ে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘার একটা মানে মন্দির বানাচ্ছেন, জগন্নাথের মন্দির, হিন্দুদের একটা মানে সুন্দর জিনিস উপহার দিচ্ছেন তিনি। তারপরেও আপনারা মুর্শিদাবাদ নিয়ে মামলা করছেন। দেখুন, কেউ জগন্নাথ মন্দির বানালো, তো তার সঙ্গে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার, তাদের প্রাণহানি, তাদেরকে ঘর ছাড়া, তারা আজকে খোলা আকাশের নিচে আছে। তো এর সঙ্গে ওই জগন্নাথ মন্দির বানানো, রাম মন্দির বানানোর তো কোনো সম্পর্ক নেই, দুটো বিষয় আলাদা আছে। তো মুর্শিদাবাদের যে ঘটনা আজকে আমরা দেখছি, মানুষ দেখছে, এর থেকে দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা তো আর কিছু হতে পারে না। তাতে একটা মন্দির বানিয়ে দিলে এই পাপ তো কখনো স্খলন হবে না। মানুষকে এইভাবে মানে দুর্যোগপূর্ণর মধ্যে ঠেলে দেওয়া, মানুষকে খুন করার জন্য যে পরিকল্পনা, সেটাকে প্রশ্রয় দেওয়া, দিয়ে আমি একটাই জগন্নাথ কেন, 100টা জগন্নাথ মন্দির বানিয়ে ওই পাপ কিন্তু যাবে না। বলছি, আজকে যে কলকাতা হাইকোর্টে মামলা করলেন, কি হলো? মানে প্রধান বিচারপতি কি বলছেন? আজকে মামলাটা উনি গ্রহণ করেছেন, লিভ নিয়েছেন, কালকে ডেট করেছে, কালকে শুনানি হবে। জরুরি ভিত্তিতে মামলাটা ওনার গ্রহণ করেছেন, কালকেই শুনানি হবে, সেরকমই খবর আছে। কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল যে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামবে, এবং কেন্দ্রীয় বাহিনী নামার পরের দিনকেই আমাদের কলকাতা পুলিশের অনেক বড় বড় বিদগ্ধরা তারা বলছিলেন যে সেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণে চলে এসছে। আপনি আপনার চিন্তাধারা থেকে আপনি কি মনে করেন যে মুর্শিদাবাদ এখনো শান্ত হয়েছে? দেখুন, এটা শান্ত হওয়ার নয়, কেন এটা শান্ত রাখার যাতে না থাকে তার জন্য এক শ্রেণীর মানুষ, প্রশাসনের এক শ্রেণীর মানুষ, শাসনকর্তা যারা আছেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ সবসময় সক্রিয় আছে। রামনবমীর সময় তাদের একটা প্রচেষ্টা ছিল বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রাখা, রামনবমীতে হিন্দু ধর্মকে গালাগাল করা ইত্যাদি আমরা দেখেছি। তার কারণ একটাই ছিল, মানুষকে উত্তেজিত করানো এবং একটা এই ধরনের দাঙ্গার একটা পরিবেশ তৈরি হোক, তাহলে অনেক কিছুই যে ইস্যু সামনে আছে মানুষের কাছে, সেইগুলোকে ধামাচাপা দেওয়া যাবে আর সবার দৃষ্টিটাকে সেই দিকে ঘোরানো যাবে। তো রামনবমীতে সেটা সম্ভব হলো না, কারণ এত হিন্দু সমাজ যে রামনবমীকে কেন্দ্র করে এইভাবে রাস্তায় নেমে আসবে, এটা কেউই ভাবতেন না। প্রশাসন ভেবেছে না, সরকার ভেবেছে না, জিহাদিরা ভেবেছে, যার ফলে আর সাহস হয়নি রামনবমীতে এরকম কিছু ঘটনা ঘটাতে। তারপরে একটা ইস্যু সামনে নিয়ে আসার চেষ্টা করছে, যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি বিল সংশোধনী আইন যেটা হয়েছে, সেটা নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে একটা দেশ, পশ্চিমবঙ্গে একটা অশান্তির সৃষ্টি করা। আচ্ছা দেখুন, গোটা ভারতবর্ষে কোথাও অশান্তি হয়েছে? বাংলাতেও সব এতগুলো জেলাতে কোথাও অশান্তি হয়েছে? দু একটা জায়গা ছাড়া। যেখানে অশান্তি হয়েছে সেখানে তাদের যে ডেমোগ্রাফিটা আপনি দেখুন, তাহলে বেছে বেছে জায়গাকে সিলেক্ট করা হয়েছে, আর সেইখানে ঘটনা ঘটানো, অশান্তি সৃষ্টি করা, দাঙ্গার পরিবেশ তৈরি করা, এটা খুব মানে সুচারুভাবে এটাকে সাজানো হয়েছে। তার আগে অনেক কথা বলা শুরু হয়েছে যে আমরা 30% আছি, আমরা 70% আছি, 30%কে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কেউ কোনো মন্ত্রী এখান থেকে বলছে যে আমরা রাস্তায় নামলে 24 ঘন্টা কলকাতা দখল করে নেব। তো সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে, মন্ত্রীর দায়িত্বের থেকে এই ধরনের বক্তব্যগুলো দেওয়ার মানেই হচ্ছে একটা পরিবেশ তৈরি করা এই ধরনের দাঙ্গা যাতে হয়, আর সেটাই হয়েছে মুর্শিদাবাদে। অদ্ভুত ব্যাপার, যেটা মুর্শিদাবাদে আপনি দেখবেন শপিং মল যেটা লুট করা হচ্ছে, লুটে কে কে আছে আপনাদের বিভিন্ন চ্যানেলে ছবি আছে, সেখান থেকে আমরা দেখছি যেখানে 8 বছর, 9 বছর, 10 বছর, 7 বছরের বালক, 80 বছরের বুড়ো মহিলা, আর তারা সেই লুট করছে। একজন 7 বছরের বালক, সে এই
অশান্তিকর সেটাই পরিবেশে, এইটা একটা মানে আতঙ্কের পরিবেশে সে গিয়ে লুট করছে, তাহলে এটা অর্গানাইজ হয়েছে এটা বলতে কোনো দ্বিধা আছে কি? যে এত খারিজি মাদ্রাসা আছে সেখানে তাদেরকে অহরহ শেখাতে হচ্ছে এটা করলে তুমি বেহেস্তে যাবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এইভাবে শেখানো হচ্ছে, উগ্রবাদী বানানো হচ্ছে, এবং তারই রেজাল্ট এটা হয়েছে। আর সেই সব মাদ্রাসার উপরে আমাদের ট্যাক্সের পয়সা নিয়ে সেখানে সরকার, বাংলা সরকার সেখানে সেই মাদ্রাসাগুলোকে মানে গড়ে তুলছে। তো তার পরিণতি মুর্শিদাবাদে হয়েছে। আর এই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে আমরা যে মামলাটা করেছি বিশ্ব হিন্দু পরিষদ, সেই মামলাতে দাবি করা হয়েছে যে এখানে এই তদন্ত, প্রকৃত তদন্ত হওয়া দরকার এটা, কারণ এটা মুর্শিদাবাদের একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা জাতি দাঙ্গাও নয়, হিন্দু মুসলমানের দাঙ্গাও নয়, এটা একটা সুপরিকল্পিতভাবে রাষ্ট্র বিরোধী একটা শক্তি এখানে কাজ করছে, যার সমর্থন এবং প্রশ্রয় বাংলা সরকারের আছে। তো এটা তদন্ত হওয়া দরকার, কে ব্যক্তি, কারা এটা করালো, এর মাথাটা কে আছে। বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে খবর আসছে, তো বিভিন্ন উগ্রপন্থী, বাংলাদেশের উগ্রপন্থী, এখানে পিএফআই যেটাকে ব্যান্ড করা হয়েছে, সেই সব উগ্রপন্থীরা বিভিন্ন নাম নিয়ে ওখানে কাজ করছে, 3 মাস ধরে তারা সেখানে ছিল, বিভিন্ন খবর আসছে, গোয়েন্দারা অনেকে এরকম খবর পেয়েছিল। তো যাই হোক, তো এই পুরো তদন্ত হওয়া দরকার, এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আছে। সেই জন্য আমরা মহামান্য আদালতকে বলেছি এটা সম্পূর্ণভাবে এনআইএ এবং সিবিআই ইনকোয়ারির অধীনে নিয়ে আসা হোক। রাজ্য সরকার দ্বারা এটা সম্ভব নয়, রাজ্য সরকার এত বড় একটা দাঙ্গা হবে সেই খবরটাই যখন তারা জানতে পারেনি, তো তারপরে তারা তদন্ত করলে কি সেখান থেকে পেয়ে আসবে। সেই জন্য এটা রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্রের সুরক্ষার প্রশ্ন, সেই জন্য কেন্দ্রীয় সংস্থা এনআইএ যাতে এটা হস্তক্ষেপ করে এবং তদন্ত করে, আর তার জন্য আমরা মহামান্য আদালতের কাছে আপিল রেখেছি। এবং এটাও আপিল রেখেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ঘর ছেড়ে দিয়ে বাইরে অন্য জায়গায় এসে বাস করছে খোলা আকাশের নিচে, লোকের খিচুড়ি দান করছে, সেইগুলো খেয়ে বেঁচে আছে, তাদেরকে তাদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আর সেই ক্ষতিপূরণ সরকারি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মরে গেলে 10 লাখ টাকা, বেঁচে থাকলে 5 লাখ টাকা, বিভিন্ন রকম মানুষের জীবনকে মানে খরিদ করার যে ঘোষণা, আমরা এটা বলেছি এটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ক্ষতি করলো কেউ, লুট করলো কেউ, আর সরকারি পয়সা দিয়ে ক্ষতিপূরণে কখনো হতে পারে না। যে লোকটি মারা গেছে সেই পরিবারের ট্যাক্সই তো, এই যে সরকারের টাকা যেটা দেবে সেই টাকার অংশ তো যে পরিবারে মারা গেল সেই পরিবারের থেকেও তো ট্যাক্স এসছে, যারা খোলা আকাশের নিচে আছে তাদেরও তো ট্যাক্সের পয়সা আছে। গঙ্গা চলে গঙ্গা পূজন, আর তারপর ভোটের সময় বলা যে আমি তো যারা মরে গেছিল 10 লাখ টাকা করে দিয়েছি, এসব চলবে না। কোর্টের কাছে আমরা আপিল করেছি, দোষী ব্যক্তিদের মানে আইডেন্টিফাই করুক এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখান থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, এটা আমাদের। এবং সুপ্রিম কোর্টের রায়ও আমরা তুলে ধরেছি, এই ধরনের রায় সুপ্রিম কোর্টও ছিল, আর সেটা আজকে মহামান্য আদালতের কাছে রেখেছি, কালকে শুনানিতে ফয়সালা হবে কিছু। বলছি কলকাতার মেয়র তিনি বলছেন যে মুর্শিদাবাদে যদি হিন্দু শূন্য হয়ে যায় কোনো অসুবিধা নেই, এই ধরনের কথা বলা যায়? কলকাতা মেয়র তো চাইছে ভারতবর্ষটাই হিন্দু শূন্য হয়ে যায়। উনি তো প্রথম শুরু করেছিলেন যে আমি যে এলাকা থেকে জিতেছি সেটা মিনি পাকিস্তান, এটা তো প্রকাশ ওপেন সিক্রেট, এখানে কোনো গোপন কথা নাই। উনি মিথ্যা কথা কিছু বলেননি, ওনার মনের কথা উনি বলেছেন, উনি যেটা চাইছেন সেটা উনি বলেছেন, আর সত্য কথা বলার জন্য ওনাকে আমি স্যালুট। উনি চাইছেন শুধু মুর্শিদাবাদ হিন্দু শূন্য না, গোটা ভারতবর্ষটাই হিন্দু শূন্য হয়ে যায়, পাকিস্তান হোক বা বাংলাদেশ হয়ে যায়, এটাই তো ওনার মিশন আছে। আগামী দিন লক্ষ্য তো এটাই আছে, এটাই মমতা ব্যানার্জির বোঝা উচিত। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, মুখ্যমন্ত্রী ওই কলকাতা মেয়রই হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী হবে, ফিরাদ হাকিমি হবে, আর তা নাহলে ওই কি হুমায়ুন কবিরই হবে। এটা তো যোজনা তৈরি হয়ে আছে, উনি মিথ্যা কথা কিছু বলেননি, সত্য কথা বেরিয়ে গেছে মুখ থেকে, বা আবেগে বলেছেন, ঠিকই আছে, ওনাকে স্যালুট। আসল কথাটা বলে দিয়েছেন, বাংলার হিন্দুদের, ভারতবর্ষের হিন্দুদের বোঝা দরকার যে আর কতদিন ওনাকে রাখবেন, আর এই সরকারটাকে রাখবেন, আর এই ধরনের ব্যক্তিকে রাখবেন সরকারে না বাইরে কতদিন রাখবেন, এদের তো তিহার জেলে জায়গা হওয়া দরকার।
শুধু সংবিধান ভাঙেনি তা না, একদম রাষ্ট্রবিরোধী কথা এবং অপরাধ, ক্রিমিনাল অপরাধ। এটা ওকে তিহার জেলে রাখার জায়গা, বাইরে থাকার যোগ্য এর কোনো যোগ্যতা নেই। আর একটা জিনিস বলছি, যে প্রশ্নটা না করলেই নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে অনেকেই বলছেন যে এই এসএসসির যে দুর্নীতিটা, যেটা যেভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, 26,000 ছেলে মেয়েদের চাকরি চলে গেছে, এখান থেকে মুড ঘোরাবার জন্য নাকি মুর্শিদাবাদে এই ধরনের প্ল্যান হয়েছে। মুর্শিদাবাদের প্ল্যান শুধু একটা দুর্নীতিকে ঢাঙাচাপা দেওয়ার জন্য নয়, হাজার দুর্নীতিকে, 26-এ ইলেকশন আছে, ওই 30% ভোটের জন্য মুখ্যমন্ত্রী বলে না, শুধু মুখ্যমন্ত্রী নয়, যত রাজনৈতিক দল আছে যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে রাধীর চৌধুরী, কেউ বাদ নেই। যে আমরা দেখেছি জঙ্গলের মধ্যে যদি কোনো মৃত কোনো পশু পড়ে থাকে, তার মাংসকে নিয়ে যেমন বাঘ সিংহ টানাটানি করে, আর একদিকে হায়নারাও টানাটানি করে। আর মুসলমান সমাজে সেই অবস্থা, এই মৃততে পরিণত করেছে, বাঘ সিংহও টানছে, কে মাংসটা খাবে, ওদিকে হায়নাও টানছে, এদিকে আমাদের সিপিএমও টানছে, ওদিকে তৃণমূলও টানছে, মাংস নিয়ে টানাটানি করছে। মুসলমান সমাজে বোঝা দরকার তাদের কি অবস্থা আজকে, শুধু ভোটের জন্য, আর কিছু না। তো সেই জন্য শুধু দুর্নীতি ঢাকার না, তো 30% যে মুসলিম সমাজ মানুষ আছে, আর তাদেরকে পয়সা দিয়ে কেনা আর তাদের ভোটে জেতা। হিন্দুদের এটা বোঝার সময় চলে এসছে, এবং হিন্দুরা একটা হয়ে যে রাষ্ট্রপ্রেমী মানুষ আছে, আর তাকেই ভোটে দেওয়া উচিত। এবং এখানে কোনো ভোট হিন্দু ভোট যেন ভাগ না হয়, এটা হিন্দু সমাজকে ভাবতে শুরু করা দরকার।